আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে ইস্তাম্বুল। ঢাকা থেকে ইস্তাম্বুল যাওয়ার পথে আমি যেই ছোট ছোট ভিডিওগুলি করেছিলাম সেগুলোই আপনাদের সাথে আজকে ভ্লগ আকারে শেয়ার করব। যেহেতু এটা আমার প্রথম ভ্লগ, কোনো রকমের ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঢাকা থেকে ইস্তাম্বুল যাওয়ার পথে আমাদের ফ্লাইট ছিল রাত 10টায়। আমরা একটু তাড়াতাড়ি এয়ারপোর্টে চলে এসেছি, যেহেতু সাথে ছোট একটা আন্ডা বাচ্চা আছে। বাচ্চা নিয়ে সব কিছু ম্যানেজ করা একটু কষ্ট, তাই আমরা সন্ধ্যা 6টার মধ্যে এয়ারপোর্টে চলে এসেছি। আমরা আসলে এত তাড়াতাড়ি এয়ারপোর্টে এসেছি যে এখনও পর্যন্ত বোর্ডিং কাউন্টারে কেউ আসেনি। বোর্ডিং কাউন্টার খালি আপনারা দেখতে পাচ্ছেন। বোর্ডিং শেষ করে, ইমিগ্রেশন শেষ করে আমরা একটু লাউঞ্জের দিকে যাব, যেহেতু রাতে ফ্লাইট। এই যে বোর্ডিং এবং ইমিগ্রেশন শেষ করে আমরা লাউঞ্জে চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্যে। আমাদের ফ্লাইট এমিরেটসে, যেটা দুবাইতে ট্রানজিট নিয়ে ইস্তাম্বুল পৌঁছাবে ইনশাআল্লাহ। লাউঞ্জে কি কি ছিল আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল, এটা পাকোড়া, তারপর ছিল চাউমিন, আরও আছে বিফ চিলি, তারপর ছিল বিফ ভুনা, পোলাও, আর ছিল সাদা ভাত। সাদা ভাত থাকাতে সুবিধা হয়েছে, রুফায়দা আসলে সাদা ভাত ছাড়া অন্য কিছু তেমন খায় না। নর্মালি এই টাইমটাতে লাউঞ্জে অনেক ভিড় থাকে, তবে আজকে মোটামুটি লাউঞ্জটা ফাঁকা। আরও ছিল সালাদ, ফ্রুটস এবং মিষ্টি। এই যে রাশেদ সাহেব খাওয়া দাওয়া করছে, আপনারা দেখতে পাচ্ছেন লাউঞ্জটা একদমই ফাঁকা। আমাদের ডিনার শেষে চলে এসেছি রুফায়দাকে একটু ফিডিং করানোর জন্যে বেবি কেয়ার রুমে। এটা হচ্ছে নিচে, ইমিগ্রেশন শেষ করি, ইমিগ্রেশন থেকে বের হওয়ার পরে হাতের বাম দিকে একদম কর্নারে এই যে এটা বেবি কেয়ার রুম। এখানে আসলে বেবিকে ফিডিং করানো, ডায়পার চেঞ্জ করানো সব কিছু অনেক ইজি হয়, তাই আমি যতবারই ট্রাভেল করি এখানে এসে ওকে ফিট করাই। এই যে আমরা এখন ফাইনাল চেকিংয়ের দিকে যাচ্ছি। রুফায়দা স্টলারে বসে আছে ভেবে ভুল করবেন না, সে একদমই স্টলারে বসে না। তাকে কোলে নিয়ে তার খালি স্টলার এভাবেই ঠেলে নিয়ে যেতে হয়। শুধু শুধু আমি স্টলারটা বাসা থেকে নিয়ে আসলাম। ফাইনাল চেক ইন শেষ করে আমরা ওয়েটিং জোনে বসে আছি। রুফায়দা আজকে অনেক খুশি, ট্রাভেল করতে গেলে সে মাশাআল্লাহ অনেক খুশি থাকে। ব্যস্ততার জন্য আসলে রাশেদ রুফায়দাকে ওভাবে সময় দিতে পারে না, তাই ট্রাভেল করতে গেলে সে অনেক খুশি থাকে। এই যে এমিরেটস কর্তৃপক্ষ তাকে বড় একটা দায়িত্ব দিয়েছে, এয়ারক্রাফটের ফিটনেস ঠিক আছে কিনা চেক করে দেখা। সে বারবার হাত দিয়ে চেক করছে সবকিছু ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ ভোরবেলা আমরা দুবাই এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। দুবাই এয়ারপোর্টে আমাদের ট্রানজিট 4 ঘন্টা। আমরা এখন ট্রানজিট এরিয়ার দিকে যাচ্ছি। এই যে রুফায়দা গাড়িটা ধরে বসে আছে, যার যার সেফটি তার কাছে, যদি পড়ে যায় ভয়ে থাকে। দুবাই এয়ারপোর্টের এই সার্ভিসটা আমার খুবই ভালো লেগেছে। যাদের সাথে বাচ্চা থাকে বা সিনিয়র সিটিজেন, বিমান থেকে নামার পরে ওরা তাদেরকে এই ট্যাক্সিতে করে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিয়ে আসে। এয়ারপোর্ট অভ্যন্তরীণ আর কি। কেউ যদি ট্রানজিট এরিয়াতে যেতে চায় অথবা কানেক্টিং ফ্লাইট থাকে অথবা ইমিগ্রেশন, যে যেখানে নামতে চায় ওরা সেখানে নামিয়ে দিয়ে আসে, যেটা খুবই সুবিধাজনক আর কি। ছোট বাচ্চা নিয়ে এতটা পথ হেঁটে যাওয়াটা অনেক কষ্টকর। বয়স্ক মানুষের জন্য তো সেটা আরও কষ্টকর হয়ে থাকে, যারা হুইল চেয়ার সার্ভিস নেয় না। দুবাই এয়ারপোর্টে যখন আমরা নেমেছি তার একটু পরেই ফজরের আজান দিয়েছে। সরাসরি এত সুন্দর আজান আমি আগে কখনো শুনি নাই। মাশাআল্লাহ আজানটা অনেক সুন্দর ছিল। যেহেতু রুফায়দা ঘুমায়নি, আমাদেরও রেস্ট নেওয়ার তেমন কোনো সুযোগ নেই, তাই একটু বের হলাম এয়ারপোর্টে কোথায় কি আছে ঘুরে দেখার জন্য। দুবাই এয়ারপোর্টটা অনেক বড়, সম্পূর্ণটা ঘুরে দেখা আসলে এখন সম্ভব নয়, তারপরেও আর কি যতটুকু দেখা যায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে কত রকমের চকলেট আছে, এক একটা চকলেট এক একটার চেয়ে সুন্দর দেখতে। এখান থেকে অবশ্য আমি কোনো চকলেট নেইনি, এখানকার চকলেট একটু এক্সপেন্সিভ। এয়ারপোর্টে সব কিছুই সবসময় একটু এক্সপেন্সিভ থাকে। আমরা আবার যখন দুবাই ব্যাক করব তখন ইনশাল্লাহ দুবাই থেকে আমরা চকলেট নিব। রুফায়দা বড় হলে অবশ্য কান্নাকাটি করতে এই চকলেটগুলো নেওয়ার জন্যে। এই যে দেখতে পাচ্ছেন চকলেটের বড় একটা গাছই আছে এখানে। এটা হচ্ছে দুবাই এয়ারপোর্টের ডিউটি ফ্রি এরিয়া। দুবাই এয়ারপোর্টের ডিউটি ফ্রিটা অনেক বড়।
এখানে সব রকমের ব্র্যান্ডের শপ আছে, গোল্ডের দোকানও আছে, আপনারা চাইলে এখান থেকে গোল্ড কিনতে পারেন, তবে হয়তো সিটি থেকে একটু বেশি কস্ট পড়বে এখানে। রুফায়দার স্টলারটা যেহেতু পাইনি, আমাদেরকে হেঁটে হেঁটেই দেখতে হবে। রুফায়দার স্টলার আমরা ইস্তাম্বুলে গিয়ে পাবো একবারে। এই যে সুন্দর একটা গাড়ি, আপনারা শপিং করে জিতে নিতে পারেন, তবে এটা জেতার জন্য কত লাখ টাকা শপিং করতে হবে তা আমার জানা নেই। আলহামদুলিল্লাহ আমরা ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হয়েছি। ইনশাল্লাহ দুপুরের মধ্যে আমরা ইস্তাম্বুল পৌঁছে যাব। এই যে দেখতে পাচ্ছেন উপর থেকে দুবাই শহরটাকে দেখতে কেমন লাগছে। আমরা ইস্তাম্বুল পৌঁছে গিয়েছি, কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইট ল্যান্ড করবে ইনশাআল্লাহ। অনেক লম্বা জার্নি করার পরেও আলহামদুলিল্লাহ আমার মেয়ে এখনো পর্যন্ত হাসছে, মাশাআল্লাহ। সে অবশ্য ঘুমাতে ঘুমাতে এসেছে, বিমানে উঠলেই সে ঘুমায়। আমি এই জন্যে সবসময় তার পিলোটা ক্যারি করি, যেহেতু সে আমার কোলের মধ্যে ঘুমায়। দুবাই এয়ারপোর্টের মতো এখানেও ট্যাক্সি সার্ভিস ছিল, কিন্তু এটা আমাদের মতো আমজনতার জন্য নয়, এটা হচ্ছে ভিআইপিদের জন্য ছিল। তো যেহেতু ট্যাক্সি সার্ভিস নেই, কি আর করা, হেঁটে হেঁটেই যেতে হবে। ওই যে দেখতে পাচ্ছেন ভিআইপিরাই শুধুমাত্র এখানে উঠতে পারবে। ইস্তাম্বুল এয়ারপোর্টটাও অনেক বড়, দুবাইয়ের মতো অতটা বড় না, তবে অনেকটাই বড়। আমি হাঁটছিলাম আর ভিডিও করছিলাম। নতুন জায়গা দেখতে আসলে সবসময় ভালো লাগে, নতুন দেশ, নতুন শহর, সব কিছুই সুন্দর। ইমিগ্রেশনে যাওয়ার আগে আমরা এয়ারপোর্টটা একটু ঘুরে দেখছিলাম, আর হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জের দোকান খুঁজছিলাম, যেহেতু আমরা সাথে করে ডলার এনেছি, আমাদের টার্কিশ লিরা প্রয়োজন। ইমিগ্রেশনের কাজ শেষ করে আমরা এপাশে লাগেজ নিতে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইস্তানবুলের ডিউটি ফ্রি এরিয়া। ডিউটি ফ্রি এরিয়াটা ঘুরে দেখার মতো আসলে আমার এখন কোনো এনার্জি নেই, কারণ অনেক লম্বা জার্নি হয়েছে, তাছাড়া রুফায়দারও সেরকমভাবে কোনো রেস্ট হয়নি। আমরা এখন বেল্ট থেকে লাগেজটা নিয়ে ইনশাআল্লাহ হোটেলের উদ্দেশ্যে রওনা হব। এয়ারপোর্ট থেকে হোটেলে যেতেও আসলে সময় লাগবে, এজন্য আমরা আর এখানে দেরি করব না। এই যে এটা দেখতে পাচ্ছেন ইস্তাম্বুলের ডিউটি ফ্রি এরিয়া। আমি চেক করছিলাম আমাদের লাগেজটা কোন বেল্টে এসেছে। আমাদের ফ্লাইটে যারা এসেছিল ওনাদের আগেই ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। আমরা এপাশে আসতে একটু দেরি করে ফেলেছি, কারণ আমরা ইমিগ্রেশনের আগেই কারেন্সি এক্সচেঞ্জ করতে চাচ্ছিলাম, এবং দোকান খুঁজতে আর কারেন্সি এক্সচেঞ্জ করতে সব কিছু মিলে একটু দেরি হয়ে গেছে। কারেন্সি আমরা এক্সচেঞ্জ করে নিয়ে এসেছি, কারণ হচ্ছে থাইল্যান্ড, মালয়েশিয়া বা এশিয়ান কান্ট্রিতে লাগেজ নেওয়ার জন্য যে ট্রলিটা থাকে ওটা কিন্তু ফ্রি থাকে, কিন্তু ইস্তাম্বুলে ট্রলি নিতে হলে আপনাকে পে করে দেন ট্রলি নিতে হবে। এই জন্যে আমরা কারেন্সি এক্সচেঞ্জ করে নিয়ে এসেছি। দেরি হওয়ার কারণে আমরা আমাদের লাগেজটা খুঁজছিলাম। অনেক সময় হয় কি, দেরি হয়ে গেলে এয়ারপোর্টের স্টাফরা বেল্ট থেকে লাগেজ নামিয়ে রাখে, সব লাগেজ চলে যাওয়ার পরে যে কটা অবশিষ্ট থাকে সেগুলো নামিয়ে রাখে, কারণ পরের ফ্লাইটের লাগেজে ওরা বেল্টে ওঠায়। এই জন্যে তাই ভাবছিলাম আমাদেরটাও কি নামিয়ে রেখেছে কিনা। আর এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে, নর্মালি রুফায়দার স্টলারটা সবসময় বেল্টেই আসে, কিন্তু ইস্তাম্বুল এয়ারপোর্টে রুফায়দার স্টলারটা বেল্টে আসেনি। ওদের সাথে কথা বলার পরে ওরা বলল যে এটা এমিরেটসের গ্রাউন্ড হ্যান্ডেলিং অফিসে এসেছে, আমাদেরকে ওখান থেকে কালেক্ট করতে হবে। তো সব কিছু মিলিয়েই আসলে একটু দেরি হয়ে গেছে। আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হয়েছি। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে এয়ারপোর্টের আশেপাশের এরিয়া দেখে মনে হচ্ছিল ছবিতে ইস্তাম্বুলকে যত সুন্দর মনে হয়, হয়তো ইস্তাম্বুল এতটা সুন্দর নয়, কিন্তু যখনই সিটিতে ঢুকতে শুরু করেছি ইস্তাম্বুলের সৌন্দর্য দেখে আমি আসলে মুগ্ধ হয়ে গেছি। ইস্তাম্বুল ছবির চেয়েও বেশি সুন্দর সরাসরি দেখতে।
আমরা যখন হোটেলে যাচ্ছিলাম তখন প্রায় সন্ধ্যা। এই যে দেখতে পাচ্ছেন সানসেট হবে। ইস্তাম্বুলের এক একটা মসজিদ এক একটার চেয়ে বেশি সুন্দর। সারাদিন যে জার্নি করে এসেছি সেই ক্লান্তিটা আসলে দূর হয়ে যাচ্ছিল। হোটেলে চেক ইন করে এই যে আমরা রুমে চলে এসেছি। আমাদের রুমটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। ছোট একটা রুম, বেশি বড় না। এই যে এটা হচ্ছে ওয়াশরুমটা। আর এই হচ্ছে রুমটা। বেচারি রুফায়দা অনেক বেশি জার্নি করেছে আজকে। ছোট হলেও রুমটা কিন্তু সুন্দর। আমাদের রুমটা থেকে আসলে বাহিরের ভিউটাও অনেক বেশি সুন্দর। আজকে যেহেতু হোটেলে আসতে আসতে একদম বিকাল সন্ধ্যা হয়ে গেছে, একটু পরেই মাগরিবের আজান দিবে। আজকে আর কোনো সাইট সিইং করা পসিবল না। আগামী দিন যখন আমরা সাইট সিইংয়ে বের হব সেটার ব্লগ আমি আলাদাভাবে দেওয়ার চেষ্টা করব। সন্ধ্যার পরে আমরা বের হয়েছি খাওয়া দাওয়া করার জন্য। আমরা যে এরিয়াটাতে উঠেছি এটা সম্পূর্ণই একটা ট্যুরিস্ট এরিয়া। আমরা সুলতানামেতে উঠেছি। প্রচুর ট্যুরিস্ট ছিল এখন এখানে। এই এরিয়াটাতে যতগুলো বিল্ডিংয়ে আছে ম্যাক্সিমামই আসলে হোটেল, তেমন কোনো রেসিডেন্সিয়াল বিল্ডিং আমার চোখে পড়েনি। প্রচুর ট্যুরিস্ট, সাথে প্রচুর পরিমাণে এখানে রেস্টুরেন্ট দেখলাম। সন্ধ্যার পরে রেস্টুরেন্টগুলো দেখতে আরও বেশি সুন্দর লাইটিংয়ের কারণে। এই যে ওদের মেনুটা বাহিরে টানানো থাকে। এক একটা রেস্টুরেন্টের ডিজাইন এক এক রকম, সবগুলোই ইউনিক, এক একটার চেয়ে বেশি সুন্দর। বাইরে ভালোই ঠান্ডা ছিল, যার কারণে রুফায়দাকে হুডি পরিয়ে বের করতে হয়েছে। সে একদমই হুডি পরতে চায় না, বিরক্ত হয়, তারপরেও জোর করিয়ে পরিয়েছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এখন খাওয়া দাওয়া করে হোটেলে গিয়ে একটু রেস্ট করতে হবে। কালকে ইনশাল্লাহ নতুন ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।